আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রায়ান জানালার পাশের সিট মিস করেছে, তাই ভেতরের দিকে সিটেই বসতে হয়েছে। এক পর্যায়ে ছুরিটা রায়ানের পাঁজরের নিচে লেগে যায়। নবনীকে সামান্য আঁচড় বললেও ক্ষতটা বেশ গভীরই, প্রচুর রক্তক্ষরণও হয়েছে। ভাগ্য ভালো কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় রায়ান সহ সব হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই নাজুক। একটা ওয়ার্ডে প্রায় গাদাগাদি করে নানা ধরনের রোগী আছে। রায়ানের মনে হচ্ছে এখানে থাকলে সুস্থ হওয়ার চাইতে আরও বেশি করে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। এই দিকটায় কর্তৃপক্ষের নজর দেওয়া খুব জরুরি বলে মনে হচ্ছে ওর। তবে ডাক্তার ভদ্র মহিলা বেশ আন্তরিক ব্যবহার করেছেন ওর সাথে, এটাই স্বস্তির। ঘুমাবার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। যত সময় গড়াচ্ছে পাল্লা দিয়ে ব্যথাও বাড়ছে। এখন মনে হচ্ছে নবনী আর আঙ্কেল এলে মন্দ হয় না খুব একটা। একবার ভাবলো বাবাকে জানাবে কিনা, কিন্তু সাথে সাথে নাকচ করে দিল এই ভাবনা। শুধু শুধু তাকে চিন্তায় ফেলে লাভ নেই। সারা জীবন অনেক ভুগিয়েছে বাবাকে, এবার আর ভোগাবে না। জীবনের অর্ধেকটা তো ভুলে ভুলেই কেটে গেল, বাকিটা না হয় একেবারে সংশোধিত হোক, শুদ্ধ হোক। নবনী ফোন রেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। ভেতরে কেমন যেন সব গুলিয়ে আসতে লাগলো। কয়েকদিনেরই বা পরিচয় ও রায়ানের সাথে, এত অল্প সময়ে হৃদয়ের এত কাছাকাছি আসা যায় বুঝি। অল্প দিনে পরিচিত এক যুবকের জন্য ভেতরটায় কেন এমন শূন্যতা তৈরি হয়? হৃদয়টা কেন এমন খাখা পুড়ছে, জ্বলছে, লন্ডভন্ড হচ্ছে? ভেবে পায় না নবনী। কোনো কোনো মানুষ খুব কাছাকাছি থেকেও হৃদয়ের নাগাল পায় না, আতিপাতি ঘুরে মরে। আবার কেউ কেউ সহস্র ক্রোশ পথ প্রগাঢ় ভালোবাসা নিয়ে এক নিমেষেই ডিঙিয়ে হৃদয়ে আসন গেড়ে বসে যায়। হাজার চেষ্টা করেও তা দমানো যায় না। ভালোবাসা কি যে এক অদ্ভুত সমীকরণ, খুব কম মানুষই এই সমীকরণের সমাধান করতে পারে। নবনীত অঙ্কটা শুরুই করেনি ভয়। যদি উত্তরটা না মেলে, দ্রুত পায়ে বাবার ঘরে গিয়ে তাকে ডেকে তুলল। মেয়ের চিন্তাক্লিষ্ট মুখ দেখে ধর্মরিয়ে উঠে বসলেন আফজাল সাহেব। কি হয়েছে রে মা, এমন লাগছে কেন তোকে? এতক্ষণ আটকে রাখা কান্নাটা এবার হুটোপুটি করে বেরিয়ে এলো। মেয়েকে এভাবে কাঁদতে দেখে ভারী বিচলিত হলেন তিনি। বাবা, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রায়ান অস্থির হয়ে পড়লেন সহসাই। বাবাকে আশ্বস্ত করতে নিজেকে দ্রুত সামলে নিয়ে নবনী বলল, এখন মোটামুটি ঠিক আছে নুনি, কিন্তু আমাদের যত দ্রুত সম্ভব বেরোতে হবে। নবনীর কাছে সবটা শুনে কিছুটা আশ্বস্ত হলেন তিনি। ফজরের আজান হচ্ছে। আফজাল সাহেব উঠে নামাজ পড়লেন। নবনীও চামেলিকে ডেকে সবকিছু বুঝিয়ে দিয়ে এক পৃথিবীর চিন্তা মাথায় নিয়ে বাবার সাথে বেরিয়ে পড়ল নবনী। আজ একটা জুয়েলারি শপে এসেছিল রুমু আর ঝুমু। দাদির বালা বিক্রি করে বের হবার মুখে আচমকা সাফায়েতের সাথে দেখা হয়ে গেল। ওদের দেখে খুব বিশ্রী ভঙ্গিতে ক্যাটকেটিয়ে হেসে এগিয়ে এলো এদিকে। ঝুমু, আরে কেমন আছো? শুনলাম বিয়ে করছো। রুমু খুব কঠিন চোখে সাফায়েতের দিকে তাকালো। ঝুমু অবশ্য এসব পাত্তা দিল না, কিন্তু সাফায়েতের পরের কথায় আর চুপ করে থাকতে পারল না। দেখে তো মনে হচ্ছে গয়নার দোকান থেকে বের হলে। বাবা রুমু, তোমাকে তো এমনি এমনি আমার ঘাড়ে গছিয়ে দিয়েছিল তোমার মা আর ভাইয়েরা। আরেকজনকে দেখে গয়না টয়না সব দেয়া হচ্ছে। ও আচ্ছা, এটা নিশ্চয়ই তোমার বোনের কীর্তিকলাপ ধামাচাপা দিতে, তাই না? দুজনেরই রাগে অপমানে গা গুলিয়ে এলো। কোনো মানুষ এতটা নোংরা হতে পারে? আপনাকে কোনোদিন দুলাভাই বলে ডেকেছিলাম ভেবে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। একজন মানুষ তার আশেপাশের মানুষদের মানুষই মনে করবে, আর মানুষরূপী অমানুষরাও নিজের আশেপাশের সবাইকে অমানুষ বলেই ভেবে নেয়। যার মনে নর্দমার ময়লা জমে থাকে সে আশেপাশের ভালো কিছুতেই ওই নোংরা ময়লা দেখে, কারণ মনের ময়লা তার দৃষ্টিকে কলুষিত করে দেয়। সুন্দর কিছুতেও ময়লা দিয়ে দৃষ্টি ঢেকে যায়, তখন নোংরা নর্দমা ছাড়া আর কিছু চোখে পড়ে না। নিজেকে একটু বদলান, দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দুই বোন দৃঢ় পদক্ষেপের সামনে এগিয়ে গেল। পেছনে ফেলে গেল ক্রোধে উন্মত্ত সাফায়েতকে। সারা জীবন ডমিনেট করে এসেছে সে। এখন ডিভোর্সের বেলায় সিদ্ধান্তটা রুমুর দিক থেকে আসায় ওর ইগোতে লেগেছে ভীষণভাবে। ভাবখানা এমন যে রুমুকে ইচ্ছে মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলবে, ইচ্ছে মতো পিষে মারবে। কিন্তু রুমু কিছু করতে পারবে না, উল্টো কেঁদে বুক ভাসাবে। কিন্তু ওর একেবারে উল্টোটা হওয়ায় ও মেনে নিতে পারছে না। মেরুদণ্ড ভেঙে দেবার পরেও কি করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভেবে পেল না সাফায়েত। এটা ওর
কাছে বিশাল এক পরাজয়। এইটাই ভেবে ফুঁসে ওঠার প্রধান কারণ। রায়ানের মনে হলো সাদা পোশাকে আবৃত এক মায়াবতীর অস্পষ্ট ঝাপসা অবয়ব ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এটা কি কোনো ভ্রম? তেষ্টায় গলা শুকিয়ে কাট। এদিকে ওই রহস্যময়ী অবয়ব স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। ওর মনে হলো বুঝি বনলতা। না না, এই তো চিনতে পেরেছে, বনলতা নয়, নবনী। ধীরে ধীরে ভ্রমের জগৎ থেকে বাইরে বেরোলো রায়ান। চোখ খুলে তাকালো, সত্যি নবনী ওর বেডের পাশে দাঁড়িয়ে আছে। ওর কৌতূহলী চোখ যেন ওকে নিরীক্ষণ করছে। পাশে একটা চেয়ারে বসে আঙ্কেল আছে। দুজনেই ভীষণ চিন্তিত। কোনটা সত্যি আর কোনটা ভ্রম এটাই গুলিয়ে যাচ্ছে বারবার। এখন কেন যেন সহসা দুর্বলতা বেড়ে গেল ধাপ করে। গলা দিয়ে একটা কথাও বের হলো না, শুধু অস্ফুট স্বরে একটা কথাই বলল, পানি। এরপর আবার তলিয়ে গেল অতল গহ্বরে, যেখানে ঘুটঘুটে আধারের চাদরে মোড়া সবকিছু। পুরোপুরি আধারে তলিয়ে যাবার আগে একটা খুব পরিচিত গলার আরতিতে নিজের নামটা শুনতে পেল কেবল। রুমু চা নিয়ে ঘরে গিয়ে দেখলো মেয়েটা মোবাইলে কথা বলছে। অবয়ব খুশিতে ঝলমল করছে দেখে বুঝতে পারলো ও প্রান্তে নিশ্চয়ই মৃদুল। দেখে ভালো লাগলো খুব। এবার সব ভালোই হোক। তবুও বুকের কোথাও যেন একটা টনটনে ব্যথা হলো। এমন সুন্দর ভালোবাসায় মোড়ার সময় ওর জীবনেও তো এসেছিল। কতই না স্বপ্নের বুনন এঁকেছিল সাফায়েতের সাথে। স্বপ্ন যত সুন্দর হয়, বাস্তবতা ঠিক ততটাই রূঢ় হয়। মানুষকে একবার দেখার সময় মুখোশের পেছনের চেহারা দেখা যায় না কেন? রুমুর মনে হলো কোনো ভালো মানুষ না মন্দ মানুষ, এটা যদি পরিমাপ করা যেত তাহলে খুব ভালো হতো। এমন একটা ডিটেক্টর থাকলে তাতে কিছু প্যারামিটার সেট করা গেলে প্রতারিত হবার সংখ্যা একেবারেই কমে যেত। নিজের এমন অমূলক ভাবনায় হেসে ফেলল রুমু। সাফায়েতের সত্যিকারের শয়তানি চেহারার ওপর আটা সুন্দর মুখোশটাকেই পুরো মানুষটা ভেবে যে ভুলটা করেছিল তার মাসুল তো হাড়ে মজ্জায় দিচ্ছে এখন। সন্তানদের জীবনটা কোনোভাবেই নষ্ট হতে দেবে না, এমন নোংরা লোকের সংস্পর্শে ওদের থাকতে দেবে না ও। নিজের ভেতরে যতটুকু শিক্ষা, মনুষ্যত্ব, যেটুকু সভ্যতা, ভব্যতা এখনো খানিকটা অবশিষ্ট আছে, সবটা ছেলেদের মধ্যে ঢেলে দিয়ে হলে ওদের সুশিক্ষিত করবে। সুশিক্ষা মানেই তো গাদা গাদা বই মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দেয়া নয়। মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে পারাই সবচেয়ে বড় শিক্ষা। প্রাতিষ্ঠানিক এবং মানবিক দুটো শিক্ষাতেই ওদের বড় করবে ও। এ ব্যাপারে পুরোপুরি দৃঢ় প্রতিজ্ঞ রুমু। তবে ও জানে সাফায়েত ওর কাছে হারতে চাইবে না বলেই ছেলেদের নিজের কাছে রাখতে চাইছে কেবল। এছাড়া আর কোনো কারণ নেই বাচ্চাদের নিজের কাছে রাখতে চাওয়ার। সাফায়েতের সাথে টক্কর দিয়ে কতটা টিকে থাকতে পারে এটাই দেখতে চাই রুমু। এর জন্য নিজেকে প্রস্তুত করছে বেশ জোরে সোরে। সেদিন রায়ানকে জরুরি ভিত্তিতে ঢাকায় শিফট করা হয়েছিল। আজ 3 দিন পার হলো। অনেকগুলো সেলাই লেগেছে, এখনো পুরোপুরি শুকায়নি ক্ষত, আরো 2-1 দিন লাগবে হয়তো। সেদিন একে তো রক্তক্ষরণ বেশি হয়েছিল, আরেকদিকে অ্যানেস্থেশিয়ার প্রভাব মিলিয়ে দুর্বল হয়ে পড়েছিল রায়ান। কখনো জ্ঞান হারিয়ে ফেলছিল তো কখনো গভীর ঘুমিয়ে তলিয়ে যাচ্ছিল। তবে খুব বেশি চিন্তার কিছু ছিল না। নবনীর এই কদিন রায়ানের কেবিনে একেবারে দম বন্ধ করে কেটেছে। মাঝে কেবল কিছুক্ষণের জন্য বাসায় গেছে। আফজাল সাহেবও খুব উৎকণ্ঠিত ছিলেন। আশরাফ সাহেব ছেলের খবর শুনেই জরুরি ভিত্তিতে আসার বন্দোবস্ত করে ফেলেছেন। আগামীকাল রাতে এসে পৌঁছাবেন তিনি। ভয়ঙ্কর খারাপ কিছু হয়ে যেতে পারত ভেবে শিউরে উঠল ভেতরটা। মনে মনে অসংখ্যবার আল্লাহর কাছে শুকরিয়া করেছেন বাবা আর মেয়ে। তবে যাকে নিয়ে এই উদ্বেগ সে যেন বড্ড নির্বিকার। আপনারা এত চিন্তিত হবেন না আঙ্কেল, খুব বেশি কিছু হয়নি। আমি ভীষণ বিব্রত বোধ করছি যে আপনাদের এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছি। কথা বলতে এখনো কিছুটা কষ্ট হয় ওর, তবুও ওদের আশ্বস্ত করতে চাইল। ঋণ বেড়ে বেড়ে পাহাড় প্রমাণ। তবে এই ঋণে ডুবে থাকতেও যেন ভালো লাগে, আকুণ্ঠ ডুবে যেতেও ভালো লাগে। রায়ান সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে নবনীর আচরণে। মেয়েটা ওকে একেবারেই সহ্য করতে পারত না। সুযোগ পেলেই কথার অগ্নিবাণে বিদ্ধ করতে যেন এক পায়ে খাড়া সবসময়। এমনকি এই ঘটনা জানানোর জন্য ফোন করেছিল, সে সময়ও ওকে প্রায় ধমকেছিল এই ইস্পাত হৃদয় মেয়েটা। তবে এবারে তিক্ততা ছিল না, বরং কোথাও একটা আশ্চর্য অধিকার বোধ ছিল। এই মেয়েটাই ওর হাল ভাঙা জীবনের সঠিক রাস্তা বাতলে দিয়েছে, জীবন বদলে দিয়েছে।
নবনীর মন রায়ানের জন্য একটা মূর্তিমান গোলক ধাঁধা। এর অলিগলি আতিপাতি হাতড়ে মরলেও মনে হয় না কখনো পড়তে পারবে। নবনীর এই আচরণে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে আফজাল সাহেব। নিজের মেয়েকে তিনি খুব ভালো করে জানেন। সবসময় নিজের চারপাশ কাঠিন্যের খোলসে আবৃত রাখলেও ভেতরটা ভীষণ নরম একতাল কাদামাটি। ওই খোলস ভেদ করে একবার যারা ওর মনের কাদামাটিতে ঢুকে পড়ে তাদের জন্য নিজের সবটা বিলিয়ে দিতে পারে মেয়েটার মনে রায়ান যে ভালো মতোই প্রবেশ করেছে এটা বেশ ভালোই বুঝতে পারল ওনার বিচক্ষণ চোখ। মনে মনে দোয়া করলেন মেয়ের মনে রায়ান যেন একটা পাকাপোক্ত আসন পায়। মেয়েটা একটু মন থেকে হাসুক, প্রাণ খুলে হাসুক। বাবা তুমি এখন বাসায় যাও তো, তোমার শরীর খারাপ করবে, এমনিতেই অনেক ধকল গেছে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন বলতো? আমি কি বেশি বুড়িয়ে গেছি? কি যে বলো না বাবা, তুমি একটু বুড়িয়ে যাওনি। তুমি তো পারফেক্ট এভারগ্রিন। আরো বহুকাল যেন এমনই এভারগ্রিন থাকতে পারো, তাই একটু একটু নিয়ম কানুন তো মানতেই হবে, তাই না? ষাটের কোটা পেরিয়েও যখন বুড়ো হয়নি মনে হয় না এ জীবনে আর বার্ধক্য আসবে। একেবারে তরুণ্য নিয়েই ওপারে যেতে চাই। এতক্ষণ দুজনে হেসে হেসে কথা বলছিল গুমোট পরিবেশটা হালকা করার জন্য, কিন্তু শেষের কথায় রুমের বাতাসে বিষাদ জমা হলো। বাবা তুমি যদি আর কখনো এই ধরনের কথা বলো না, তবে আমি যেদিকে আমার দুই চোখ যাবে সেদিকেই চলে যাব। আর্দ্র চোখে ও দৃঢ় গলা নবনীর। বাবা নবনীর হাতে হাত রাখলেন। আরে আমি তো কথা বলছি, তুই সব সময় সিরিয়াস হয়ে যাস কেন? নবনী কঠিন চোখে তাকালো বাবার দিকে, আর বাবা স্বভাবসুলভ হেসে বললেন, মারে আর কতবার বলবো তোকে যে এভাবে তাকাবি না, আমি ভয় পাই খুব। আবারও স্বাভাবিকতা ফিরে এলো কিছুটা। বাবা যাবার আগে নবনী হাসপাতালের লবি পর্যন্ত এগিয়ে দিতে এলো। একটা কথা বলি তোকে মা, রেগে যাস না যেন আবার। রওনা দেবার আগে নবনীর হাত ধরে বললেন বাবা। মাথা নেড়ে সম্মতি দিল ও। মনের দরজা গলে যদি একটু টুপ করে মনে ঢুকে যায়, তাকে মন বাড়িয়ে সেখানে জায়গা করে দে। মনে ডাক শুনতে হয় মা, ইচ্ছেকে উপড়িয়ে ফেলিস না। আমার তবে খুব কষ্ট হবে, আমাকে অপরাধী করে দিস না মা। নবনী ওখানে স্থানবৎ দাঁড়িয়ে রইল, মুখে কথা জোগালো না। চমকে উঠল, থমকে গেল একেবারে। সবশেষে একটা তীব্র গ্লানিবোধ ওকে গ্রাস করল। ওর আরো সতর্ক হবার দরকার ছিল। মনকে ধরে শেকলে বেঁধে বাক্সবন্দি করার প্রয়োজন ছিল, তবে অবাধ্য বেহায়া মন রায়ানের পানে ছুটতে পারত না। বাবা কিভাবে যেন ওর সবকিছু বুঝে ফেলেন। নিজের ভেতরে চেপে রাখা অনুভূতিও কোনো মন্ত্র বলেই না গেলে বলে গেলেন, আর নবনীকে ডুবিয়ে গেলেন দ্বিধা সমুদ্রে। মৃদুলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে ঝুমুর। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, সেটা ঝুমু গো ধরেছে বলেই। দুই বোন মিলে ঠিক করেছে একটা বুটিক হাউস দেবে। অল্প পুঁজি নিয়ে আর কোনো জিনিস মাথায় এলো না। আশেপাশে এত এত বুটিক হাউস, তাই দ্বিধায় ছিল যে ওদেরটা কতটা চলবে। কিন্তু আল্লাহ ভরসা বলে শুরু করায় শ্রেয় মনে করলো। আদৌ চলবে কিনা তাও জানে না, তবুও চেষ্টা করতে চায়। এটা কিছুটা দাঁড় করিয়ে তবে বিয়ের পিড়িতে বসতে চায় ঝুমু। মৃদুলও মেনে নিয়েছে। এতদিন অপেক্ষা করতে পেরেছে যখন, আর কিছুদিন অপেক্ষা করে দেখাই যাক না কি হয়। নিজের অর্ধাংশের এইটুকু সিদ্ধান্তকে যদি সম্মান করতে না পারে, তবে নিজেকেও যে সম্মান করা হয় না, অর্ধেক বাদ দিয়ে সে তো পরিপূর্ণ হতে পারবে না। নিজের পূর্ণতার জন্য হলেও বাকি জীবন পথের সঙ্গীকে সম্মান করা উচিত। মৃদুল ওদের ব্যবসায় কিছু সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ওরা নেয়নি। ঝুমু তো প্রায় তেড়ে ফুরে এসেছিল। ওদের এক কথা, এটা ওদের নিজেদের লড়াই, নিজেরাই দাঁড় করাতে চায়। তবে মৃদুল শারীরিকভাবে উপস্থিত থেকে যদি কোনো সাহায্য করতে চায়, করতে পারে। মৃদুল তাতেই রাজি। ব্যাংক থেকে লোন নেবার পরামর্শ দিয়েছিল, কিন্তু ওরা আপাতত লোন নিতে ইচ্ছুক না। যদি বড় করার দরকার হয় তখন নেওয়া যাবে। কখনো ঝুমুকে আরেকবার চোখের দেখা দেখতে পারবে কিনা তাই জানতো না মৃদুল। নিয়তি হয়তো অন্য কিছু ভেবেছিল, ওদের মেলাতেই চাইছিল হয়তো। তাই এতদিন পর আবার দেখাতে হলোই নিজের জীবনেও পেতে যাচ্ছে। ঝুমুকে পাবার সম্ভাবনা যখন তৈরি হলো, একদিকে যেমন অদ্ভুত একটা ভালো লাগায় ছেয়ে গিয়েছিল, তেমনি ঝুমুর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য পুড়ে গিয়েছিল ভেতরে ভেতরে। যে হাসিতে তাকিয়ে সহস্র মুহূর্ত কাটানোর প্রতিজ্ঞা করেছিল, সেই হাসিটাই বিলীন হয়ে গিয়েছিল। ওর নিজের জ্বালানির জন্য হলেও ওই হাসিটা ওর প্রয়োজন, ভীষণ ভীষণ প্রয়োজন। তাই তো এমন মরিয়া হয়ে উঠেছিল। যেদিন ঝুমু ওকে হ্যাঁ বলেছে, সেদিন মন প্রাণ প্রশান্তিতে ভরে উঠেছিল। বহুকাল বাদে মনটা স্থিরতা পেয়েছিল। আর এখন বিয়ের জন্য অধীর আগ্রহে ক্ষণ গণনা করছে, অপেক্ষা করছে মাহেন্দ্রক্ষণের। রায়ানকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল নবনী। এখন
কেমন লাগছে আপনার? খুব একটা খারাপ না, আপনারা অনেক কষ্ট করলেন। সরি আপনাদের বিপদে ফেলে। এখন ঘুমিয়ে যান তো, ঘুমান। সারাদিন সরির ফ্যাচ ফ্যাচ শুনতে ভালো লাগে না। আপনার সব সরি যদি কোনো বক্সে জমিয়ে রাখা যেত, তবে ওইগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারতাম আমি। অন্য কিছু বলার হলে বলুন, নয়তো চুপচাপ ঘুমান। ঝাঁঝিয়ে উঠল নবনী। কিসের এক গান সারাদিন কানের কাছে শোনাতে থাকে। মনে মনে কিছু শক্ত গালি দিল রায়ানকে। নবনীর ইচ্ছা করছিল এই সরিগুলো বোতলবন্দি করে পানি দিয়ে গুলিয়ে সামনের মাথা মোটা ছেলেটাকে গিলিয়ে দিতে, কিংবা ভ্যাকসিনের মতো করে প্রয়োগ করতে। বিষে বিষক্ষয়ের মতো সরিতে সরি ক্ষয় করা যেত তবে।